প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই মোশাররফ ভাইকে দিয়ে। মোশাররফ ভাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি আছেন। আজকে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি জানিয়েছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দেরি হচ্ছে। তো এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। না, আপনার দেখেন আজকে বিএমপির পক্ষ থেকে এবং তার চিকিৎসা নিশ্চিত করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে এয়ার কেয়ার হাসপাতালে উনি আছেন, ইতিমধ্যে ইংল্যান্ডের একটি টিম এসেছে, চায়না থেকে এসেছে। সুতরাং আমরা প্রত্যাশা করি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক। কিন্তু এখন দেখেন উন্নত চিকিৎসার জন্য এর পূর্বে উনি ইংল্যান্ড গিয়েছিলেন। আমরা দলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে তাকে বাইরে চিকিৎসাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবাই চেষ্টা করছে। কিন্তু আপনার এই জার্নিটা দীর্ঘ জার্নি, প্রায় 10.5-11 ঘন্টার জার্নি। এখন ডাক্তার, মেডিকেল বোর্ড, আমরা আগেই বলা হয়েছে পার্টির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, যদি তার মেডিকেল বোর্ড যদি সাজেস্ট করে তাহলে ওনার যাত্রা শুরু হবে। এখনও আজকে যেটা আমরা শুনলাম, সর্বশেষ ডক্টর জাহিদ সাহেব বললেন যে ওনাকে জার্নি করার মতো সেই শারীরিক সক্ষমতা এখন অর্জন হয় নাই। সুতরাং আমরা প্রত্যাশা করবো এবং খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আসুক। কারণ এই খালেদা জিয়া আজকে বাংলাদেশের, আপনি দেখবেন উনি শুধু বিএনপির নেত্রী না, আজকে বাংলাদেশের একটা ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া, একটা জাতির অভিভাবক। এবং আমার মনে হয় জীবদ্দশায় যে বেগম খালেদা জিয়ার প্রতি এই জাতি যে সম্মান দেখিয়েছে, আগামী কোনো প্রজন্মে এটা তৈরি হয় কিনা এটা কিন্তু সন্দেহ। যার জন্য আজকে বাংলাদেশের মানুষের যেমন প্রত্যাশা খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুক, আমরাও তার কর্মী হিসাবে, সমর্থক হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমরা চাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং এই জাতিকে নেতৃত্ব দিক। কারণ আমাদের যে মূল আকাঙ্ক্ষা গণতন্ত্রের উত্তরণ। আপনি দেখবেন বেগম খালেদা জিয়া কিন্তু রাজনীতিতে ছিলেন না, উনি গৃহবধূ ছিলেন। শৈয়দ এরশাদ যখন গণতন্ত্রের পথ রুদ্ধ করে সামরিক শাসন জারি করেছিলেন, উনি রাজপথে নেমে এসে 9 বছর সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এখনও বাংলাদেশের গণতন্ত্রের যে সিম্বল সেটা বেগম খালেদা জিয়া দিলেন, যার ওনার প্রত্যাশা বাংলাদেশটা গণতন্ত্রের দিকে এগিয়ে যাক। আমরা সেই পথেই এখন হাঁটছি। আমরা আশা করি উনি সুস্থ হয়ে এই জাতিকে আবারও নেতৃত্ব দেবেন। জি ফারুক ভাই, আপনার কাছে আসছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটা সব ধরনের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সব রাজনৈতিক দল ওনাকে দেখতে গিয়েছেন। আপামর জনসাধারণ তার জন্য প্রাণ ভরে দোয়া করছেন, তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। তো এই যে সর্বজনীন বেগম খালেদা জিয়া, এ বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি মনে করি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি আসলেই কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নন। উনি আসলে ওনার যে আপসীন সংগ্রাম, লড়াই দীর্ঘদিন তিনি করে আসছেন এবং আসলে ওনার ব্যক্তি জীবন বলেন বা রাজনৈতিক জীবনে বলেন, কারো কাছে কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। যেমন ধরেন বিগত সময়ে যে একটি ভুইফোর মিথ্যা মামলায় ওনাকে প্রায় 2 বছর একটি নির্জন কারাগারে একা সেখানে রাখা হয়েছিল। তিনি চাইলে সেদিন কিন্তু আপোষ করে তিনি দেশের বাইরে গিয়ে আরাম আয়েশে থাকতে পারতেন, বাট তিনি কিন্তু আপোষ করেন নাই। দ্যাট মিনস সেখান থেকে কিন্তু তার নামের আগে এই যে আপোষহীন শব্দটি, এটা একটা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে যে উনি আসলেই কখনো কোনোভাবেই দেশ ও জাতির কল্যাণের বাইরে গিয়ে কারো কাছে কখনোই আপোষ করেন নাই। তো সেই আপোষহীন জায়গা থেকে বেগম খালেদা জিয়া আজকে এদেশের জনগণের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছেন। আমি মনে করি এখানে কোনো দল মত নির্বিশেষে, যেমন ধরেন যে যারা বিএনপি করে না, ধরেন যেখানে এমনকি পতিত স্বৈরাচারের অনেকেই ওনাকে শ্রদ্ধা করেন ওনার এই আপোষহীন সংগ্রাম লড়াইয়ের কারণে। তো সেই জায়গা থেকে তিনি আজকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের সেই আপনার বেডে রয়েছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আমি নিজেও আমার নির্বাচনী এলাকায়, আমি আজকে ঢাকা আসছি, আমি সেখানে একাধিক আমার সভাতে ওনার জন্য আলাদা করে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। তা শুধু আমরা না, গণ অধিকার না, এখানে জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি তো করছি, অন্যান্য দলের নেতা কর্মী এবং এদেশের সাধারণ জনগণ যারা, তারাও প্রতিনিয়ত সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করছেন। তো আমরা আসলে দোয়া করি এই জন্যই যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়া একটা ঐক্যের প্রতীক। আপনি সেকেন্ড কোনো ম্যান দেখাতে পারবেন না যার কথা প্রত্যেকটি মানুষ এক বাক্যে মেনে নেবেন বা যার কথার উপরে আস্থা রাখবেন। সিঙ্গেল কোনো পার্সন আপনি দেখাতে পারবেন না বেগম খালেদা জিয়া ব্যতীত। তো সেই জায়গা থেকে উনি রয়েছেন।
আমরা মনে করি বাংলাদেশের স্থিতিশীলতা স্টাবিলিটির জন্য আগামীর যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই আমরা ইতিমধ্যে শুরু করেছি, সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনাকে অত্যন্ত প্রয়োজন। সেই জায়গা থেকে সবাই আমরা দোয়া করি মহান আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এতটুকুই আমাদের আসলে জায়গা থেকে, দোয়া ছাড়া তো আর অন্য কিছু করা এই মুহূর্তে সম্ভব না, সুযোগও নেই। জি মোশাররফ ভাই, আমরা অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন তারেক রহমান দেশে ফিরবেন এবং নির্বাচনের নেতৃত্ব দেবেন। তো নির্বাচনের নেতৃত্ব দিবেন তারেক রহমান, এটা তো স্বাভাবিক, কিন্তু শঙ্কাটা কেন তৈরি হলো? আসলে আপনারা দেখবেন যে ইতিমধ্যে জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের একজন নাগরিক। উনি লন্ডনে চিকিৎসার জন্য উনি গিয়েছেন এবং ওখানে উনি আছেন। আমরা বারবার এই সরকারের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি যে ওনারা বলছে ট্রাভেল পাসে বেগম জনাব তারেক রহমানকে বাংলাদেশে আসার জন্য। কোনো তো এই দেশের নাগরিক, ওনাকে তো পাসপোর্ট ইস্যু করা উচিত। কিন্তু আপনি দেখবেন কেন যেন কোনো অদৃশ্য সুতার কারণে পাসপোর্ট হচ্ছে না। গভর্নমেন্টের কাছ থেকে আমরা দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা বললো যে ট্রাভেল পাসের জন্য উনি আবেদন করে নাই। আমাদের বক্তব্য হলো উনি কেন ট্রাভেল পাস, আর এই দেশের নাগরিক হিসাবে উনি তো পাসপোর্টে বাংলাদেশে আসবেন। তো সুতরাং এই ক্ষেত্রে একটি প্রশাসনিক জটিলতা আছে। আর সামগ্রিক অবস্থা আপনি দেখেন আরেকটি বিষয় যে বেগম খালেদা জিয়ার যে ট্রিটমেন্ট আপনি দেখেন, এটা একটা যৌথ সমন্বয়ের মাধ্যমে কিন্তু এই চিকিৎসাটা চলছে। লন্ডনে উনি আছেন এবং বেগম খালেদার যে প্রথম যে ট্রিটমেন্টটি হয়েছিল সেটা লন্ডন ক্লিনিকে হয়েছিলেন। সুতরাং উনি বর্তমানে বাংলাদেশে আছে। এই চিকিৎসা বিষয়ে যে একটি সমন্বয় সাধনের ক্ষেত্রে উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যার কারণে হয়তো ওনার আসতে একটু দেরি হচ্ছে। কিন্তু আমরা যেটা আমির খসরু মাহমুদ সঠিকই বলেছেন, ম্যাডামের যদি স্টেবল অবস্থা তৈরি হয় ইনশাআল্লাহ আমরা আশা করি শীঘ্রই উনি বাংলাদেশে ফিরে আসবেন। এখনও কিন্তু উনি বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনি দেখেন এত সংকটের পরও আমাদের নেত্রী বেগম খালেদা জেলে ছিল, তারেক রহমান দেশের বাইরে, তারপরও বিএনপির একটি দল, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে তারেক রহমান যেভাবে ঐক্যবদ্ধ রেখে হাসিনা বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখনও বাংলাদেশটাকে পরিচালনা করছে, আমরা মনে করি এটা একটা অনন্য উদাহরণ। সুতরাং তারেক রহমানের উপস্থিতি বাংলাদেশে আমরা যারা এই জাতীয়তাবাদী শক্তি আমরা মনে করি যে তারেক রহমানের উপস্থিতিতে আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে আমাদের জন্য একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে এটা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষও তারেক রহমানের নেতৃত্বে সারা দিয়ে আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয় করবে, এটাই আমরা প্রত্যাশা করি। জি, আপনার কাছে আসছি। আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন যে ত্রয়োদশ নির্বাচন আয়োজনে কমিশন এখনো অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি। ধন্যবাদ আপনাকে। সাইফুল হক ভাই। হ্যাঁ, আমি আসবো। আসলে আমি ওই যে মোশাররফ ভাইয়ের একটা কথা ধরেই শুরুটা করি। জনাব তারেক রহমান সাহেব ধরেন যে এই মুহূর্তে দেশে আসাটা ওনার জন্য অত্যন্ত প্রয়োজন এবং জরুরিও বটে। পৃথিবীতে একজন মানুষের কাছে আমি মনে করি মায়ের চাইতে আপন কাছের আর কেউ আছে বলে আমি মনে করি না। তো এই জায়গায় আসলে ট্রাভেল পাস নাকি পাসপোর্ট ইস্যু ডাজন্ট ম্যাটার, কোনো একটা ওয়েতে ওনার দেশে আসা উচিত। আসলে এখানে ট্রাভেল পাস কিংবা পাসপোর্ট ইস্যুটা আসলে মানে মেজর কোনো ইস্যু না, এখানে ভিন্ন কিছু আছে যেটা মোশাররফ ভাই বললেন। আসলে দেখবেন কিন্তু গভর্নমেন্ট আপনি দেখবেন যে ট্রাভেল পাসের কথা বলছেন, নিরাপত্তার কথা কি বলেছে? যেটাই বলুক, ওনারা তো নিরাপত্তা চাইলে তো নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত। বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি সরকার ঘোষণা করছে না? সরকারের কাছে যদি বিএনপি চায় যে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসনের জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দরকার, সেই জায়গায় সরকার যদি কোঅপারেট না করে, তখন আপনি এই প্রশ্নটা তুলতে পারেন যে আমরা সরকারের কাছে চেয়েছি বাট দে আর নট কোঅপারেটিভ, সরকার কোঅপারেট করছে না, দ্যাট ইজ দ্য মানে কনসার্ন। তখন আপনি এই জিনিসটা তুলতে পারেন। আপনি তো চান নাই বা এই লাইনে আপনি যান নাই, না গিয়ে যদি আপনি বলেন যে পাসপোর্ট কেন দিচ্ছে না, কেন ট্রাভেল পাস দিতে চাচ্ছি ইত্যাদি ইত্যাদি। আসলে এখন এবং খালেদা জিয়াকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তার পরিবারকে দিলে কি প্রবলেম? আরে বাবা, আমি তো সেটা বলছি না, তারা চাইলে দেবে কি দেবে না সেটা তো তখন সিদ্ধান্ত নেবে। এখন বিএনপি চেয়েছে কিনা এটা তো আমরা গণমাধ্যমে এখনো দেখি নাই যে বিএনপি চেয়েছে বাট সরকার দিতে চাই নাই, এমনটি আপনি সংবাদ দেখেছেন? মানে আমার প্রশ্নটা হচ্ছে বিএনপি আগে চাক বা বলুক, বিএনপি আবেদন করার পরে দেন সরকারের পক্ষ থেকে যদি কোঅপারেট না করা হয় তখন আপনি প্রশ্ন তুলতে পারেন, তখন আমরা কথা বলবো। বুঝেন না বিষয়টা? তো এখন পর্যন্ত চাওয়া হয় নাই। এবার আসেন আমাদের সাইফুল হক যেটি বলেছেন, আমি আসলে এই নির্বাচন নিয়ে একটা বড় ধরনের গোলক ধাঁধা দেখতে পাচ্ছি। কেমন গোলক ধাঁধা? আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটা বিএনপি এখন মনে প্রাণে হৃদয়ে চাচ্ছে না, এটা আমার বিশ্লেষণ বলে। কিভাবে? যেমন ধরেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান গত 3 দিন আগে, পরশুদিন, তিনি বললেন অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন পিছানোর পক্ষে বিএনপি নয়, নাম্বার 1। নাম্বার 2, বিএনপির স্পোকসম্যান এখন যিনি মানে মুখপাত্র
জনাব রুহুল কবির রিজভী, তিনি গতকালকে বলেছেন বড় কোনো অঘটন ছাড়া নির্বাচন পিছানো এটা আমরা চাই না। তার মানে দুজনের বক্তব্য একবারে ভেরি সিমিলার, কাছাকাছি। আমি আসছি, এখন ধরেন আপনি এনসিপির কথা কেন বলছেন না? এনসিপি আমরা হোয়াট এভার এটি এদিকে মানে আপনার আপকামিং পাওয়ার পার্টি হিসেবে বিএনপি যদি ক্ষমতায় আসবে তাদেরকে নিয়ে তো আগে বিশ্লেষণটা করতে হবে, তারপরে আপনি সেকেন্ড থার্ড ফোর্থ পার্টিগুলোতে যাবেন। তো বিএনপি জায়গাতে আমি আগে ক্লিয়ার করি, দুজনের বক্তব্য কিন্তু একদম ভেরি ক্লিয়ার এবং সিমিলার। এবার আসেন, এই যে বড় কোনো কারণ অঘটন কিংবা অনিবার্য কারণ, এটা আসলে কি মেন করে? যেমন ধরুন অতীতে আমরা ইতিহাস থেকে জেনেছি যে অনেক সময় দেশে যদি কোনো অঘটন ঘটে, বিশেষ করে ন্যাচারাল ডিজাস্টার বা আপনার এরকম বন্যা হয়েছে, খরা হয়েছে কিংবা এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচন কিন্তু অনেক সময় পিছিয়ে গেছে, এরকম অনেক ইতিহাস কিন্তু আমাদের আছে। এখন এই মুহূর্তে আপনি কোনো প্রাকৃতিক দুর্যোগের কথা এরকম কি আপনার মনে হচ্ছে যে এরকম একটি শীতকালীন মৌসুমে আপনার ফ্লাড হবে? কোনো সুযোগ নেই। আপনার খরা হবে ওই সম্ভাবনাও নেই। এমনকি অন্য কোনো ন্যাচারাল ডিজাস্টারের কারণে নির্বাচন পিছানো হতে পারে বা পিছানো যাবে এরকম সম্ভাবনাও কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না। তবে একটা সম্ভাবনা আছে, আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার স্বাস্থ্যের যে কন্ডিশন, যে অবস্থা আমরা জানি না, মহান আল্লাহর কাছে আমরা ওনার সুস্থতার জন্য দোয়া করি, কি হবে আমরা জানি না। এই জায়গা থেকে আমার যে বিশ্লেষণ, আসলে বিএনপি দেখেন প্রায় 5ই আগস্টের পরেই বিএনপি কিন্তু নির্বাচনের জন্য সবচাইতে সোচ্চার ছিল, এটা একবারে মানে অস্বীকারের কোনো কারণ নেই। কিন্তু নির্বাচনী প্রস্তুতির দিক দিয়ে বিএনপি অনেক পিছিয়ে। আবার জামাত প্রকাশ্যে নির্বাচন চাই নাই, কিন্তু নির্বাচনের প্রস্তুতির দিক দিয়ে জামাত নাম্বার 1 শুরু থেকেই। এবার আসেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সবচাইতে বড় ট্রাম্প কার্ড কি? বেগম জিয়া। এবং বেগম জিয়াকে নির্বাচনের মাঠে নামানোর জন্য বিএনপি কিন্তু নির্বাচনী রোডম্যাপে বড় একটা প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি বিদেশ থেকে আমদানির জন্য ইতিমধ্যে প্রায় সব চূড়ান্ত করা হয়েছে। তারেক রহমান সাহেবের গাড়িটা বোধহয় আসছে, ওনারটাও আসার কথা। ওনাদের টার্গেট ছিল ধরেন যে বেগম খালেদা জিয়াকে, উনাকে মাঠে নেমে বক্তব্য দেওয়া লাগবে না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যদি খালি গাড়িতে চড়েও যায়, উনার ফেসটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুধারে পিঁপড়ার মতো চলে আসবেন। উনাকে একটা শব্দ বলতে হবে না, উনি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন লিডার। তো সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে কার্যত পক্ষে রাজপথে নামা বা নির্বাচনী আপনার ধরেন যে ফিল্ডে নামানো উনাকে একবারেই অসম্ভব, এটা সম্ভাবনা একবারে 0%। তো সেই জায়গা থেকে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ফিজিক্যালি ওনার ফেসটা যদি রাজপথে কিংবা নির্বাচনী ফিল্ডে না থাকে, তাহলে বেগম খালেদা জিয়ার এই অনুপস্থিতির কারণে আগামী নির্বাচনের ফলাফল বিএনপির পকেটে কতটুকু আসতে পারে বা কিভাবে আসবে, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন এট দিস টাইম বিএনপির কাছে। তো সেই জায়গা থেকে আমার যে অ্যানালাইসিস, সব আপনার ধরেন যে ওনাদের বক্তব্য, ওনাদের স্টেটমেন্টগুলো আমি বিশ্লেষণ করে দেখলাম যে বিএনপি আসলে এই মুহূর্তে মনে প্রাণে আগে যে জোটটা দিয়ে বলতো যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এটা আসলে ওই জোটটা এখন নেই। হয়তো ওনারা প্রকাশ্যে বলতে পারছে না যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হয়ে আসলে একটু দেরিতে হলেও অসুবিধা নেই, কিন্তু ওনাদের কথা বক্তব্য আকারে ইঙ্গিতে এটাই মিন করে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হলেই বোধ হয় ভালো হয়। তবে আমরা বলছি নির্বাচন পিছনের পক্ষে গণ অধিকার পরিষদ নয়। তবে অনিবার্য কোনো কারণ হোক, অন্য কোনো কারণ হোক, কিংবা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণেও সরকার যদি সিদ্ধান্ত নেয়, এটাতে বোধ হয় আমাদের খুব একটা আপত্তি থাকবে বলে আমি মনে করি না। তো সেই জায়গা থেকে উনি বাংলাদেশের এই মুহূর্তে সকলের একটা আস্থার জায়গায়। পরোক্ষভাবে তো আপনিও নির্বাচন পেছানোর পক্ষে। হ্যাঁ, পরোক্ষভাবে আমি তো বলছি সরকার যদি সিদ্ধান্ত নেই বেগম খালেদা জিয়ার এই হেলথগত ইস্যুকে কেন্দ্র করে, তাহলে এখানে আমাদের খুব একটা আপত্তি থাকবে না। ওই কারণে যেহেতু বেগম খালেদা জিয়াকে আমরা দলমত নির্বিশেষে সবাই ভালোবাসি, চাই, এবং বাংলাদেশে আগামীতে একটা ঐক্যের জন্য ওনাকে প্রয়োজন, এটাই আমি বলছি। আমাদের খুব একটা আপত্তি থাকবে না, যেহেতু আমরা ধরেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে একবার স্ট্রিক্ট। এখন বিএনপিকে এটা ক্লিয়ার করতে হবে, ওনারা কি বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আসলে শতভাগ নির্বাচনের পক্ষে কিনা। দেখবেন আমি এখানে ফারুক হাসানের সাথে দ্বিমত করি। আমরা বিএনপির পক্ষ থেকে কি বলেছি, অনিবার্য কারণ, যেমন কিছুদিন আগে কিন্তু মারাত্মক ভূমিকম্প হয়েছে, ন্যাচারাল ডিজাস্টার, এইরকম যদি কোনো পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়ে যায় সেটা আলাদা ব্যাপার। এছাড়া তো আমরা বিএনপি সবসময় নির্বাচনের পক্ষেই, বরং আমরা আপনি দেখবেন যে কথাটি বলেছি উনি যে নির্বাচনে বিএনপির খুব উৎসাহ দেখেন না, এই জন্য আমি নিজে ক্যান্ডিডেট, আমি 16 দিন আমি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে চুষে বেড়াচ্ছি, আমরা সবাই চষে বেড়াচ্ছি, আমরা জনগণের কাছে, ভোটারদের কাছে যাচ্ছি, আমরা প্রচার করছি, আমাদের তুলে ধরছি। এবং আপনি দেখবেন যে আমাদের আগামী নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে 3টি আসনে মনোনয়ন ইতিমধ্যে তার নামে ঘোষণা করা হয়েছে। সুতরাং আমাদের এই দলের নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুতরাং এই ক্ষেত্রে কেউ যদি আশঙ্কা প্রকাশ করে, আমি মনে করি এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, বরং বেগম খালেদা জিয়ার প্রতি সবচেয়ে বেশি সম্মান দেখানো হবে যে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন।
এরশাদ বিরোধী আন্দোলনে, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘ 6.5 বছর উনি জেল খেটেছেন। এর কারণটা কি? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আপনি দেখবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, স্বৈরাচারী হাসিনা, তখন আমরা একটা কথা বলছিলাম যে যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়, বিএনপি যে কোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত আছে। কিন্তু হাসিনা ব্যর্থ হয়েছে, নির্বাচন করতে পারে নাই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না। 18তে করে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার আমলে কখনো অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। সুতরাং যারা এই ট্যাগটা দিতে চায়, এই ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে বেগম বিএনপি নির্বাচন যাচ্ছে না, আমি মনে করি এটা একটা বিএনপির প্রতি সম্পূর্ণ অবিচার। বরং আপনি গতকালও দেখেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, আমরা উদ্বিগ্ন। তারপরও কিন্তু শরিকদের রেখে বাকি 36টি আসনে আমরা নতুন করে নমিনেশন প্রার্থীতার নাম ঘোষণা করা হয়েছে। সুতরাং বিএনপি নমিনেশন চায়, কারণ বিএনপির মূল লক্ষ্য হলো যে গণতন্ত্রের পথে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ যদি বাংলাদেশে আগামী নির্বাচন কোনো কারণে বিঘ্ন ঘটে, আমাদের দেশে সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হবে, যা মোকাবেলা করা বাংলাদেশের মতো রাষ্ট্রের কতটুকু সম্ভব হবে সেটা আগামী দিনে একটি প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দেখা দেবে। যার কারণে আমরা মনে করি নির্বাচন হওয়া উচিত সর্বাগ্রে। এই ব্যাপারে কোনো বিতর্কের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে আমরা সাইফুল হকের মন্তব্য আলোচনা করেছিলাম যে কমিশন এখন অবাধ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি। নাগরিক ঐক্যের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন গতকালকে, এটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির, হ্যাঁ ওটাই বলছি, এনসিপির তিনি জানিয়েছিলেন নাহিদ যে মানে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যগত কারণে প্রস্তুতি শেষে তফসিল দেওয়া উত্তম। তো আপনারাও বলছেন বিষয়টা, তার মানে কি যে নির্বাচন পেছানো নিয়ে মোটামুটি রাজনৈতিক দলগুলো মানে চাচ্ছে কিনা? এখানে আসলে আপনি দেখেন, মানে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, মানে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নাকি একটা নির্বাচন? মানে একটা নির্বাচন কিন্তু বাংলাদেশের খাতা কলমে 12টা হয়েছে। এই 54 বছরে 12 বার আমরা নির্বাচন পেয়েছি। এই জন্য কিন্তু আগামী নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচন, তাই না? এই 12টি নির্বাচনের কয়টা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে সেটা তো আপনি আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে আগামী নির্বাচন যেহেতু একটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন পরিস্থিতিতে হতে যাচ্ছে, সুতরাং এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই নির্বাচন যেন তেন মার্কা নির্বাচন করলে হবে না, ওই আওয়াল হুদা কিংবা রকিব মার্কা নির্বাচন করলে হবে না। এই নির্বাচনটা জনগণের কাছে গ্রহণযোগ্য, জনগণ যাতে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা নির্বাচন আমরা উপহার দিতে পারি, এই জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ। এখন দেখেন এই সাইফুল হক ভাই যেটা বললেন যে নির্বাচন কমিশন কিংবা সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, এরা আসলে কতটুকু ফিট বা কতটুকু এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নিয়েছে। আমি যদি বলি এই পর্যন্ত সরকার এবং সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো 10%ও নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেন নাই। নাম্বার 1, এই যে এখন পর্যন্ত বিগত গণঅভ্যুত্থানে যে সকল অস্ত্র খোয়া গেছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, 1% অস্ত্র এই সরকার উদ্ধার করতে পারে নাই। এই অস্ত্রগুলো কাদের কাছে? পতিত স্বৈরাচারী দোষদের কাছে। এখন এই অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে। যে সকল সন্ত্রাসীকে সরকার আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছিল বিগত সময়ে, তারা 90% এখন জামিন নিয়ে কিংবা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচনের সময় এদের হাতে অস্ত্র থাকবে, বুলেট থাকবে, এরা বিভিন্ন জায়গায় গুলি করে হত্যা করবে মানুষকে। এমনকি এরকম আশঙ্কা আমাদের কাছে আসছে যে বেশ কয়েকজন প্রভাবশালী ক্যান্ডিডেটকে টার্গেট করে মানে কিলিং মিশন চালানো হবে, যাতে একটা ভীতিকর পরিবেশ তৈরি করে একটা অরাজকতা তৈরি করা যায়। যে এই বিষয়গুলো তো উড়িয়ে দেওয়া যায় না। সরকার যদি সত্যিকার অর্থে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার চিন্তা ওদের মাথায় থাকতো, তাহলে সবার আগে উদ্যোগ নিতেন অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা নাই। প্রশাসন, পুলিশ বাহিনী কতটুকু রিফর্ম হয়েছে, কতটুকু রদবদল হয়েছে সঠিকভাবে? হয় নাই। লোক দেখানো, তারা লটারির মাধ্যমে 2 দিন আগে বোধহয় আপনার পদায়ন করেছে বিভিন্ন জেলায়। এটা তো আসলে লোক দেখানো, এগুলো আমরা বুঝি। কিন্তু আপনার ভিতর থেকে, রুট থেকে যদি আপনি রিফর্মটা না করেন, তাহলে এই বাহিনীর হৃদয়ে কি আছে? কয়েকদিন আগে আপনি দেখেন নাই যে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত রিপোর্ট দেওয়া হলো, সেই তদন্ত রিপোর্টে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, যিনি এখন পুলিশ বাহিনীর প্রধান, আইজির নামটা পর্যন্ত আসছে। এই যে নামগুলো নানা জায়গা থেকে আসছে, এটা তো রাজনৈতিক কোনো বক্তব্য না। আমি ফারুক হাসান গলা ফাটিয়ে একটা বক্তব্য দিলাম, এটা ভিন্ন বিষয়। কিন্তু যখন একটা অফিসিয়াল ডকুমেন্টে কারো নাম আসবে, দ্যাট ইজ দ্য কনসার্ন অফ স্টেট, এটা সরকারের কনসার্নে নিতে হবে। তো সেই জায়গা থেকে পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, এখনো তো অনেকটা তাদের দখলে। পতিত স্বৈরাচারের দোষরা বিভিন্ন জায়গায় বসা। এবার আসে নির্বাচন কমিশন, অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। তো এইরকম একটা সেটআপে বা সেটআপমেন্টে আপনি একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করবেন, আর তারা আপনাকে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে, এটা কি এতই সহজ? এত সহজ না। বিএনপির প্রতি আমার আহ্বান থাকবে, বিএনপি যদি মনে করে থাকে যে আমরা একবারে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি নির্বাচন হলেই তার পরদিন ক্ষমতায় যাব, ভাই এটা ওই প্রেক্ষাপট না, এটা 2025 সাল। চিন্তা করতে হবে আপনার ডানে বামে সামনে পিছনে, আপনার বন্ধুকে শত্রুকে, এটা যদি বিএনপি এই মুহূর্তে চিন্তা না করে,
এই মুহূর্তে যদি আসলে ফিউচার চ্যালেঞ্জ চিন্তা করে যদি মেকানিজম ফিট করতে না পারে, তাহলে আগামীতে বিএনপির জন্য বড় ধরনের একটা বিপর্যয় অপেক্ষা করছে। কিভাবে? যেমন ধরেন বিএনপি আগামী ফেব্রুয়ারি পরে সরকার গঠন করলো, বিএনপির কোনো বন্ধু নাই, এলাই নাই, একা একা ধরেন যে 200 সিট নিয়ে ক্ষমতায় আসছে, কি হবে? খুব স্মুথলি দেশ চালাতে পারবে? এত সহজ? ডানে বামে সামনে পিছনে সব শত্রু। এরা তো সেকেন্ডে সেকেন্ডে বিএনপিকে বিপদে ফেলার জন্য ধরেন যে মব সৃষ্টি করবে, উশৃঙ্খল পরিবেশ তৈরি করবে, এমন একটা অরাজকতা রাজপথে তৈরি করবে যেটা বিএনপির পক্ষে ধরেন যে ওই মুহূর্তে সামাল দেওয়াটা কতটা চ্যালেঞ্জিং, এটা কিন্তু আমরা এখনই অনুধাবন করতে পারছি। এই জন্যই আমরা বলছি আগামীতে যারাই ক্ষমতায় আসুক, সেটা বিএনপি হোক বা অন্য কেউ হোক, যারা মনে করছে যে আমরা ক্ষমতায় আসবো, আসার জন্য ফিট ক্যাপাবল, তাদেরকে এই মেকানিজমগুলো এখনই তৈরি করতে হবে ফিউচার চ্যালেঞ্জ চিন্তা করে। যদি না করতে পারি তাহলে কিন্তু ভাই বিপদ আমাদের আসবেই। এই জন্য আমি বলছি যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ এই কমিশন এবং সরকার আসলে তৈরি করতে পারে নাই। এখন এখানে দুটো কারণ আমার কাছে মনে হচ্ছে। নাম্বার 1, সরকার আসলে মনে প্রাণে হৃদয়ে সত্যিকার অর্থে চায় কিনা, যেটা তারা মুখ দিয়ে বলে যে আমরা নির্বাচন করার জন্য একবারে সব রেডি প্রস্তুত। গতকালকে তো আমাদের ওই প্রেস সেক্রেটারি আরো এক ধাপ এগিয়ে বলেছেন পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচন আটকানোর। মাশাআল্লাহ। তো এই যে বক্তব্যগুলো, কথার সাথে কাজের যদি মিল না থাকে তাহলে কি আপনার মনে সন্দেহ জাগবে না? উনি মুখ দিয়ে যে ভয়ঙ্কর একটা ধরেন যে আপনার হুঙ্কার দিলেন, এই হুঙ্কারের বিপরীতে কার্যকর যদি উদ্যোগগুলো উনি বলতেন যে একটা নির্বাচন অবাধ, সুষ্ঠু, ফ্রি এন্ড ফেয়ার গ্রহণযোগ্য করার জন্য এই সিদ্ধান্তগুলো সরকারের পক্ষ থেকে আমরা নিয়েছি। এই যে দেখেন স্টেপ বাই স্টেপ 1, 2, 3 আমাদের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নেওয়া স্টেপ বা আপনার সিদ্ধান্ত, তারা কিন্তু এগুলো বলছে না। তারা খালি বলছে সকল প্রস্তুতি সম্পন্ন, নির্বাচন করার জন্য সরকার রেডি, এর বাইরে কোনো বক্তব্য নেই। তো এরকম মন গড়া কথা বলবেন, বক্তব্য দিবেন মিডিয়া গরম করে, আর জনগণ আস্থা পাবে, রাজনৈতিক দলগুলো আস্থা পাবে, এটা তো হতে পারে না। আজকে আপনি বারবার বলার পরেও রাজনৈতিক দলগুলো কেন কনফিডেন্স পাচ্ছে না এই প্রশ্ন করেছেন। এই যে সাইফুল হক, এই যে মাহমুদুর রহমান মান্না, বা আমি গণ অধিকারের ফারুক হাসান বা অন্যান্য পার্টি যারা আছে, এরা কেন কনফিডেন্স পাচ্ছে না, এটা সরকারকে উত্তর দিতে হবে। জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কনফিডেন্স তৈরি করার দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের, বাট দে আর ফেইলার, তারা ব্যর্থ হয়েছে। ফারুক ভাই বলছিলেন যে 10% নির্বাচন পরিবেশ তৈরি করতে পারে। না, এটা ফারুক হাসান আমি জানি না, আমরা তো নির্বাচন মাঠের প্লেয়ার, কারণ আমরা তো আগে নির্বাচন করেছি। আমরা দেখবেন নির্বাচনের কিছু সিস্টেম আছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য যে ভোটার তালিকা দরকার সেটা ইতিমধ্যে প্রকাশ করেছে। ইতিমধ্যে কোথায় কেন্দ্র কতগুলি হবে সেই তালিকা করেছে, কতগুলি ঝুঁকিপূর্ণ সেগুলি করেছে। ইতিমধ্যে প্রশাসনিক বিন্যাসের যে প্রক্রিয়াগুলি দরকার সেগুলি আপনি ওসি, এসপি থেকে ডিসি যে ট্রান্সফারগুলি এগুলি সম্পূর্ণ করেছে। আমি ফারুক হাসানের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। এখন পর্যন্ত ধরেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সর্বোচ্চ 2 মাস সময়, 12 মাস, আপনি এখনো কি রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো সহিংসতা, কোনো হানাহানি কোথাও কি বাংলাদেশে আপনি লক্ষ্য করেন? অর্থাৎ নির্বাচন সম্পূর্ণ ডিপেন্ড করে যে জনগণের উপর, জনগণ কি নির্বাচনটা চায়। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আপনার একটা উদাহরণ আমরা প্রায় দেই, যে সংখ্যা নয় সে কথা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, সংখ্যা নেই। এখানে বাংলাদেশে এবার ওই যে আপনি পতিত স্বৈরাচার এসে বাংলাদেশের নির্বাচন বানচাল করে দেবে। এর আগে আপনি দেখেন না হরতাল লেগেছে, আপনি মাইক্রোস্কোপ দিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এইগুলি হলো কিছু জুজুর ভয় দেখানো হয়। আপনার টোটাল একটা নির্বাচন ডিপেন্ড করে আপনার ভোটারদের উপর, জনগণের উপর, জনগণ কি প্রত্যাশা করে সেইটার উপর। আগামী দিনে বাংলাদেশ দীর্ঘ 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা বলেন, তৃষ্ণা বলেন, একটা ডিটারমাইন বলেন, সেগুলো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা একটা অভিজ্ঞতা তো আমাদের আছে। 90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন যখন আমরা করেছিলাম, আমরা এখন তো এই সরকার 1 বছর 6 মাস সময় পাচ্ছে, তখন মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছিল। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, আপনার নিশ্চয়ই, আমি জানি না তখন আপনি গণমাধ্যমে এসেছিলেন কিনা, আমরা বলেছিলাম টোটাল প্রশাসনের সাথে সাজানো। 9 বছর বাংলাদেশটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটা কমিটমেন্ট ছিল, আমি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এই কমিটমেন্টের কারণে শুধু একজন পুলিশ 10 জন আনসার দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করেছে। তা আমি যদি এই সরকার এখন যেই ডিটারমাইন্ডে আছে যে আমি একটি নির্বাচন করতে চাই, এটা যদি তারা অব্যাহত রাখে, কোনো থ্রেট আগামী নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। কারণ জনগণের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। এবং জনগণ, আপনি দেখবেন অনেকে বলে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে, কারণ আমরা তো গ্রামগঞ্জে ঘুরে ঘুরে দেখি। আমি জীবনে আমার লাইফে আমি 3টা নির্বাচন করেছি, আমি এত নারীদের উপস্থিতি আমি কোনো জনসভায়, কোনো গণসংযোগে দেখি না। এবার যা দেখা যাচ্ছে, এত নারীদের উপস্থিতি। সুতরাং দেশ নির্বাচনের জন্য মুখিয়ে আছে।
আপনি নির্বাচনের শুধু তারিখ ঘোষণা করলে আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশটা সম্পূর্ণ মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে। বলতেছি যে সরকারের কাজের এখন আপনি দেখেন কাজের সাথে কি আপনার কর্মের মানে কতটুকু মিল? হ্যাঁ, সরকার তো যে কমিটমেন্ট করতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেখান থেকে সরকার সরছে না। অস্ত্র উদ্ধার হচ্ছে না, অস্ত্র উদ্ধার আছে। এখন নানা কারণে নানা ধরনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে কিছুটা তো শিথিলতা আছে, এটা অস্বীকার। এটা আমরাও বলি যে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করে নাই, কিন্তু এইটার কি নির্বাচনকে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে সেই অবস্থা কি আছে? না, সেই অবস্থা নাই। যদি থাকতো তাইলে আপনি বাংলাদেশে অনেক জায়গায় অনেক দুর্ঘটনা দেখতেন, কোথাও নাই। সুতরাং হয়তো মিসিং যেগুলি হয়েছে সেগুলি হয়তো যেভাবে হোক কার্যকরী ব্যবহার করার মতো সেই পরিবেশ বাংলাদেশে কিন্তু নাই। যার জন্য আমরা মনে করি আরো 2 মাস সময় আছে, সরকার যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে একটা সবচেয়ে ভালো একটি নির্বাচন আগামী দিনে আমরা প্রত্যাশা করব। কারণ এবার আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কথাটি ফারুক হাসান বাদশা আপনারাও বলেন, আমরা হয়তো একটু দেরিতে নির্বাচনের কার্যক্রম প্রার্থীতা ঘোষণা করেছি। আপনার জামাতে ইসলাম দেখেন, আরো 8 মাস আগে নির্বাচন চালাচ্ছে 300 আসনে। আজকে ইসলামী আন্দোলন দেখেন, অন্যান্য রাজনৈতিক দলগুলি গণেন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত অ্যাডভান্স প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচন কোনো নির্বাচনে হয়নি। এই 12টা নির্বাচনের কথা তো আমরা বলি, আমরা দেখি যখন নমিনেশন সাবমিট করা হবে আগের রাত্র পর্যন্ত আমাদের মধ্যে একটা উত্তেজনা থাকে, কে নমিনেশন পাচ্ছে কে নমিনেশন পায় নাই। একটা এবার দেখেন প্রতিটি দল মিনিমাম 2 মাস 3 মাস 4 মাস 5 মাস আগে প্রার্থীদের ঘোষণা দিয়ে মাঠগুলি চষে বেড়াচ্ছে। সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু একটা সেলফ ডিফেন্স আছে, এটাকে আপনার স্বীকার করতে হবে। যেন আমি প্রচার চাই, আমি নির্বাচন করি, আমি তো মনে করি যে কিভাবে আমরা ভোটারদেরকে স্বস্তিতে রাখা যাবে, কিভাবে তাদের মানে আইন শৃঙ্খলা সহযোগিতা করা যাবে, কিভাবে, কারণ এবার সবার মাইন্ডসেট হবে কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে নির্বাচনটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণের ভোটেই আগামী দিনে নেতা নির্বাচিত হবে। সুতরাং সবার কিন্তু একটা টেন্ডেন্সি, সবার একটা কিন্তু লক্ষ্য যে জনগণের অর্থাৎ ভোটারদের মন জয় করা। আমি মনে করি এই যে একটা ডিজায়ার, এইটাই আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। গণ অধিকার পরিষদ নিজেরাই নির্বাচন করবে নাকি জোটগতভাবে নির্বাচন করবে? ধন্যবাদ আপনাকে। আসলে জোটের বিষয়টা তো এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয় নাই। তবে বিগত সময়ে আমাদের যে রাজনৈতিক হিস্ট্রি বা আমাদের যে নির্বাচন কেন্দ্রিক যে আমাদের ইতিহাস বা সিলসিলা যেটাই বলেন, কোনো দলই কিন্তু বিগত কোনো নির্বাচনে এককভাবে নির্বাচন করে নাই। আগে যেমন ধরেন যে বিএনপি বা আওয়ামী লীগ প্রত্যেকে কিন্তু জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, জামাত, জাতীয় পার্টি, হোয়াটএভার। তো আগামী নির্বাচনেও কোনো দল এককভাবে করবে এটা আমি মনে করি না, প্রত্যেকটা দলেই জোটবদ্ধভাবে হবে। এখন কে কোন দলের সাথে জোট করবে বা কার সাথে জোটবদ্ধ হবে এটা আসলে এখনো মানে আসলে পরিষ্কারভাবে বলার সময়ও আসে নাই, এটা বলাও আসলে এখন সম্ভব না। তো সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ আমরা এককভাবে আপাতত প্রস্তুতি নিচ্ছি। আমরা 200 সিটে ক্যান্ডিডেট দিয়েছি, বাকিগুলোতেও আমাদের কাজ চলছে, যাচাই বাছাই করতেছি, আমরা বাকি 100 আমরা দিয়ে দিব। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তুতি এটা ব্যাপকভাবে চালাচ্ছি ইনশাআল্লাহ। তফসিলের পরে আসলে আনুষ্ঠানিকভাবে জোটের বিষয়ে সিদ্ধান্ত আসবে যে আপনি কোন ব্লকে বা কোন দলের সাথে জোটবদ্ধ হবেন বা কার সাথে নির্বাচনটা করবেন, এটা বোধহয় আফটার নির্বাচন শিডিউল ডিক্লারেশন। তো এই মুহূর্তে আসলে আমরা এককভাবে আপাতত চালাচ্ছি, বাকিটা দেখা যাক, সময় বলে দেবে আসলে জোটবদ্ধভাবে না এককভাবে। জি, আপনার কাছে আসছে সেটা হচ্ছে যে বিএনপি প্রায় 272 আসনে পর্যন্ত মনোনয়ন দিয়েছে। তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ত্যাগী যোগ্যরা বাদ পড়ছে, অনেক মামলার আসামি 400-500। তো কতটুকু মূল্যায়ন করা হয়েছে? না, আপনি দেখবেন এটা আমাদের অনেক বেশ গুরুত্বপূর্ণ কিছু নেতৃবৃন্দকে নমিনেশন দেওয়া সম্ভব হয়। আপনি দেখবেন যে এক একটা আসনে বিএনপির মতো একটি বড় দলের বহু যোগ্য প্রার্থী আছে, 2 জন 3 জন 4 জন। আপনার কাছে যদি 18-র একটা এক্সাম্পল আমরা বলি, আমরা 3 জন করে কিন্তু নমিনেশন দিয়েছিলাম শেখ হাসিনার এই যে কুট চালকে মোকাবেলা করার জন্য। সেখানেও আপনি দেখবেন প্রথম দিন আমার স্পষ্ট মনে আছে, যেদিন আমরা নমিনেশন সাবমিট করেছিলাম 30শে নভেম্বর, প্রথম দিনেই আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর নয়, রিটার্নিং অফিসার, কেউ অভিযোগ করেনি, রিটার্নিং অফিসার ওনার সেটা নমিনেশন বাতিল করে দিয়েছিলেন। আপনার খেয়াল থাকার কথা। তো সুতরাং অসংখ্য যোগ্য প্রার্থী আছে, কিন্তু আমাকে তো বাধ্যবাধকতার কারণে একজনকে আমাকে বেছে নিতে হবে। এই কারণে হয়তো আমাদের যোগ্য প্রার্থী বাদ পড়েছে। এখন দেখেন বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, এখানে শুধু এমপি তো শেষ কথা নয়, এখানে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছে। আর আগামীতে যদি ইনশাল্লাহ জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, সেখানে নানা ক্ষেত্রে আমাদের নেতা যারা নেতৃবৃন্দকে মূল্যায়ন করার মতো জায়গা আছে। সুতরাং এখানে আমরা হতাশ হওয়ার আমার কোনো কিছু নাই, বরং আমরা মনে করি অত্যন্ত কারণ আপনি একটা নির্বাচনে জেতার জন্য বেশ কিছু কম্পোনেন্টকে বিবেচনা করতে হয়।
দলীয় অবস্থান, প্রার্থীর এলাকায় তার গ্রহণযোগ্যতা, তার মানে কানেক্টিভিটি, মানে যোগাযোগ, যেটা অনেকে আছে আমাদের কেন্দ্রে খুব বড় বড় দায়িত্ব পালন করেন কিন্তু হয়তো এলাকার ভোটের রাজনীতিটা করেন না, এরকম অনেকে হয়তো আছেন। তো এগুলিকে নানা দিক বিবেচনা করে কিন্তু আপনাকে মনোনয়নটাকে দিতে হয় যাতে এটা জিতে আসতে পারে আপনার। এই ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, আর অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় নানা কারণে অনেক যোগ্য প্রার্থীকে অনেক সময় অনেক জায়গায় দিতে পারছে না। এইটাও একটা সীমাবদ্ধতা যে কোনো রাজনৈতিক দলের থাকে, যার জন্য আমি মনে করি যে হয়তো ইনশাল্লাহ নির্বাচনে আমরা সবাই মিলে এই ভোটযুদ্ধে অবতীর্ণ হব, কারণ আমাদের লক্ষ্য একটাই, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল যে গণতান্ত্রিক বাংলাদেশ, সেইটা ইনশাল্লাহ আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করতে পারব। ফারুক ভাই, একটি বিষয় সেটা হচ্ছে যে এনসিপির সাথে আপনাদের মার্চ করার কথা ছিল, সেটা কেন ভেস্তে গেল? কোনো কিছুই ভেস্তে যায়নি, আবার কোনো কিছু হয়ে গেছে বিষয়টা এমন না। আলোচনা তো সবার সাথেই চলছে, আলোচনা হচ্ছে। এর আগে ধরেন যে আমরা এনসিপি গণ অধিকার পরিষদ এক হওয়ার একটা আলোচনা চলছিল, নানান কারণে নানান বাস্তবতায় সেটা আসলে আপনার হয় নাই। তো ভবিষ্যতে হবে না এটাও আমি বলবো না, আবার এখনই হয়ে যাবে এটাও বলছি না। তো রাজনীতিতে আসলে কখন কি ঘটবে, কোন দিকে যাবে, এটা একবারে অনিশ্চিত। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে তারুণ্যের শক্তিগুলো আসলে বিচ্ছিন্নভাবে না থেকে ঐক্যবদ্ধ হওয়াটা দেশ ও জাতির কল্যাণে ভালো ভূমিকা রাখার জন্য অত্যন্ত জরুরি। কারণ এই তারুণ্যের শক্তিগুলো যত আলাদা থাকবে, বিচ্ছিন্ন থাকবে, তখন কিন্তু দেখবে যে নানান রাজনৈতিক দল, নানান গোষ্ঠী, ব্যক্তি, প্রতিষ্ঠান, অর্গান, এরা কিন্তু এই শক্তিগুলোকে নানাভাবে ব্যবহার করার একটা সুযোগ পাবেন যখন আপনি বিচ্ছিন্ন থাকবেন। যেমন একটা প্রবাদ আছে না, যে বিচ্ছিন্ন আপনার ওই হরিণের পালের হরিণকেও সহজে আপনার বাঘ বা সিংহ শিকার করতে পারে। তো ঠিক সেভাবে রাজনীতির মাঠেও দেখবেন যে তারুণ্যের এই শক্তিগুলো যত ডিভাইডেড থাকবে, বিচ্ছিন্ন থাকবে, তত কিন্তু তারা অন্যের মাধ্যমে ম্যানিপুলেট হবে, ইউজড হবে, যেটাকে আমরা বলে থাকি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি দেশ ও জাতির কল্যাণে যদি আমরা সত্যিকার অর্থে ভূমিকা রাখতে চাই দেশের কল্যাণে, তাহলে এই তারুণ্যের শক্তিগুলোকে বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। কয়েক মাস আগে আমরা যেটা দেখছিলাম গণমাধ্যমে যে আপনারা তখনই এক হয়ে যাচ্ছিলেন, সেই জিনিসটা কেন হয়নি? মানে এটাই তো বললাম, এনসিপির চাইনি না আপনারা জানেন, যেটা এটা তো আসলে নানান কারণ তো আছেই। সবকিছু তো আসলে দলের ইন্টারনাল ম্যাটার, এটা তো আসলে বাইরে এক্সপোজ করাটা উচিত হবে না, করা ঠিকও নয়। ধরেন একটা দলের ইন্টারনাল অনেক ফাংশন আছে, ইন্টারনাল অনেক ব্যাপার আছে যেগুলো আসলে ধরেন যে এক জায়গায় আসে নাই, বা আসলে ঐক্যমতে পৌঁছাতে আমরা পারি নাই, বিদায় হয় নাই। তো যাই হোক, ভবিষ্যতে হবে না আমি তো এই জন্য বলছি যে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, আবার এখনই হয়ে যাবে এটাও বলছি না। তবে এটা আসলে দেশের কল্যাণে আমাদের হওয়া দরকার। আপনার কাছে আসছি সেটা হচ্ছে, আমি এখানে একটু ফারুক হাসানের সাথে একটু যোগ করি। এখানে আমরা কিন্তু আরেকটা নতুন টেন্ডেন্সি লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলির ভিতরে, আপনি এটা খেয়াল করেছেন কিনা, সেটা হলো এবার কিন্তু উচ্চকক্ষে পিআর প্রবর্তন করা হয়েছে। অনেক রাজনৈতিক দল দেখি আমি, আপনি দেখবেন এইটা আমার মনে হয় আগামী দিনে জোট বা রাজনৈতিক শক্তিগুলোর জন্য একটা নতুন চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হচ্ছে। একদিকে জোটের আলোচনা করছে, অন্যদিকে কিন্তু 300 সিটে নমিনেশন দিচ্ছে, এবং তারা বলছে কেউ যদি আমরা 2% ভোট পাই তাহলে আমরা 6টা আসন কিন্তু উচ্চকক্ষে পাবো। সুতরাং আমি মনে করি এই হিসাব অথবা এই যে রাজনৈতিক দলের স্থানগুলি, এটা কিন্তু আগামী দিনে জোট গঠনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। কারণ আপনি একদিকে আমার সাথে জোট করে আপনি আমার আসন নিচ্ছেন, অন্যদিকে আপনি অন্য আসনগুলিতে প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে আপনি পিআর এর জন্য প্রস্তুত হচ্ছেন, এটা কিন্তু আগামী দিনের রাজনীতিতে একটা বিরাট সংকট তৈরি হবে। এটা কিন্তু আমাদের বিবেচনা, এটা কিন্তু অনেক রাজনৈতিক দল এটা চিন্তা করে কিনা আমি এখনো জানি, কিন্তু আমি হিসাব করে দেখেছি এইটা আগামী দিনের জোট গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে জোট হলে এটা থাকবে কেন? এই বিষয়টা নিয়ে একটু আলোচনা। যেমন ধরেন আপনি যদি জোট গঠন করেন, অনেকে করতেছে যে আমরা যে কয়টা জোটে ওই কয়টা আমরা প্রার্থী দেব না, বাকি জায়গায় আমরা প্রার্থী দেব। যেমন আমি একটু বলি, আপনাদের যিনি সভাপতি নুরুল হক নূর, উনি স্টেট বলেছে যে আমি যদি 2% ভোট কোথা থেকে পাই, তাহলে আপনার 100 সিট যদি হয়, আপনার 3% ভোট হলে 3 জন 9 জন পাবে। 100 তো 3 জন একটা 3% পাইলে একটা পাবে। তো এইরকম যদি আপনি একদিকে জোটের ধরেন কোন দল জোটে 20টা সিট আসন নিয়ে গেল, সে আবার অন্যভাবে দলের পক্ষ থেকে দাঁড় করিয়ে দিল, তো এটা কিন্তু আগামী দিনে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এইটাও কিন্তু জোট গঠনের ক্ষেত্রে আগামী দিনে বিরাট প্রতিবন্ধকতা তৈরি। আপনাকে হয় জোটে যেতে হবে, আর না সকল আসন থেকে আমরা প্রার্থী। শুনেন, নির্বাচন কেন্দ্রিক যে জোটের আলোচনা, এটা দুটা ফর্মুলাতে হয়। একটা হচ্ছে সমঝোতা নির্বাচন, আর একটা জোটবদ্ধভাবে। জোটবদ্ধভাবে যদি আপনি নির্বাচন করেন, আপনি ধরেন যে বিএনপি জোটবদ্ধভাবে 4-5টা দলকে নিয়ে করছে, বিএনপি ধরেন 200 আসনে প্রার্থী দিল বা 250 দিল, বাকি 50টা বা 100টা জোটের ছেড়ে দিল, তাহলে জোটের সিদ্ধান্তটা কি? বিএনপির যেখানে প্রার্থী থাকবে
ওখানে কি আপনার অন্যান্য দলের প্রার্থী থাকবে? তাহলে ধরেন যে জোটের আপনি শরীরকে যেখানে ছেড়ে দেবেন এখানে কি বিএনপি প্রার্থী দিবে? কিন্তু ফারুক, আমি যদি এরকম হয়, ধরেন আমি জোট করলাম, আমি কাউকে 20টা সিট ছেড়ে দিলাম, সে কিন্তু নিয়ম অনুযায়ী যে 280টা সিট সে আমাকে সমর্থন করবে। হ্যাঁ, করতে হবে তো, করবে। অনেক রাজনৈতিক দলের বক্তব্যতে আমি দেখতে পাচ্ছি তারা বলছে যেগুলি জোট হবে ওখানে আমরা প্রার্থী দেব না, কিন্তু বাকি জায়গায় তো আমাদের প্রার্থী থাকবে, কারণ আমরা উচ্চ কক্ষের জন্য তখন আমরা প্রতিযোগিতা করব। মুশাররফ ভাই, একটা সংকট কিন্তু আছে। বক্তব্যে কে কি বললে এটা তো ধর্তব্যের বিষয় না। বক্তব্যে তো অনেক সময় অনেক কিছুই বলে। জোটের ফর্মুলাটা এটা। ধরেন যে আপনার জোটে আপনি ভাইকে নমিনেশন দিলেন, এখানে কি আপনি আবার বিএনপির ধানের শীষের আরেকজন প্রার্থী দেবেন? তাহলে তো জোট হলো না। এই আসনে দিলাম না, আমি অন্য আসনে তো দিবেন নি। এই আসনে তাইলে তো জোট হলো না। না, আমি বলছি আপনার ধরেন যে বিএনপির ক্যান্ডিডেট যেখানে থাকবে, আপনি যাদেরকে নিয়ে জোট করবেন ওরা ওখানে প্রার্থী দেবে না। বিএনপির জোট করার লস লাভ হিসাব করলে হবে না। আপনি যদি খালি আসনে চিন্তা করেন, আপনাকে তো ফিউচার বাংলাদেশ আপনার পরবর্তী সরকার চালানোর জন্য আপনি জোট করতেছেন। আপনি শুধুমাত্র এই বিএনপির চিন্তা করে জোট করতেছেন? নো, আপনি জোটটা কেন করতেছেন? আসনের চিন্তা তো সবাই করবে, আপনিও করবেন, আসনের চিন্তা থাকবে, কিন্তু আপনার সামগ্রিক চিন্তাটা কি? বিএনপির তো না করলে হয়, বিএনপি এমনি তো ক্ষমতায় আসবে, তাহলে বিএনপি জোটের প্রয়োজনটা কি? অন্যান্য দলগুলোর প্রয়োজনটা কি বিএনপি? বলেন। বিএনপি যেভাবে বলছে আমরা এমনি মাশাআল্লাহ, যেভাবে তাদের ফিল্ড, যেভাবে তাদের অবস্থান, 1 নম্বর দল, বড় দল, তো বিএনপি তো 200 আসনে এমনি জিতবে। বিএনপির বক্তব্য না, তাহলে বিএনপির জোটের প্রয়োজনটা কি? ফারুক হাসান, আমি এখানে জোটের প্রয়োজন তো এই আমি একটু হিসাব দেই। আমি এখন মনে করেন যে কোনো একটা রাজনৈতিক দল, ধরেন এবি পার্টি, তারা মনে করলো যে আমরা কোনো জোটে যাব না, কিন্তু আমার শিষ্য, আমাদের সংসদে আমার লোক যাওয়া দরকার, তো লোক তো এবার পিআর এর পদ্ধতির মাধ্যমে এমনি যাবে উচ্চ কক্ষে। সে মনে করবে আমার এত ঝামেলা গিয়ে জোট মোট করে পয়সাপাতি খরচ করে কি লাভ, এত একটা ইন্ডিভিজুয়াল জেতা তো কঠিন আসলে, কারণ আপনাকে সর্বোচ্চ ভোট ভাবে উনি জিতবে আপনার লোয়ার হাউসে। উপরে যদি আমি কোন রকম 2% ভোট পাই তাহলে আমি কিন্তু জিতে গেলাম, আমি পার্লামেন্টে আমি শীর্ষ নেতারা চলে যেতে পারি। এখানে সমস্যাটা কি? এখানে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। এটা কি চ্যালেঞ্জ বলেন আপনি? ধর কোন দল যদি চায় যে আমরা এককভাবে করে আমরা আমাদের সক্ষমতায় 2টা এমপি পাঠাবো, কিন্তু আপনি জোটও করবেন, আবার জেনারেল ইলেকশন আপনি পার্টিশন হবে না ভাবে। আপনি যেটা বলছেন এটা তো একটা মানে জোট হবে না। ইদানিং এই আলোচনাটা হচ্ছে, এটা আলোচনা কে কেন বলছে এটা তো আমি জানি না। এটা তো বক্তব্য, ধরেন যে অনেকে অনেক সময় অনেক কিছুই দেয়। আপনার জোটের ফর্মুলা এটা, আপনার প্রার্থী যেখানে থাকবে অন্য দল ওখানে থাকবে না। সমঝোতার আসনে, মানে সমঝোতার যে নির্বাচন, যেটা না আসল সমঝোতা একটা জিনিস, আর জোট আমি এটাই বলছি, সমঝোতাতে এটা ঝামেলা হতে পারে। সমঝোতা যেভাবে জামাত ইসলামের নেতৃত্বে 8টা দল আন্দোলন করতেছে না, এরা কিন্তু সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। মানে যেখানে ধরেন যে দাড়িপাল্লার প্রার্থী থাকবে ওখানে অন্য মার্কা থাকবে না। এক্সাম্পল, এখন ধরেন এইখানে ওদের এই যে ইকুয়েশনটা নিয়ে আসবে, কে কত % ভোট পেল, ওই হিসেবে তো আপার কাউন্সিলে আপনার যাবে, হায়ার কাউন্সিলে বা উচ্চকক্ষে আপনার পার্সেন্টেজ অনুযায়ী তো ধরেন যে আপনার এমপি বানাবেন আপনি। এখন এখানে 8টা দল যেহেতু একসাথে, যেখানে ধরেন যে জামাতের আছে ওখানে আরেক দলের নাই, তো এইভাবে ওই ইকুয়েশনটা করতে ওদের একটু জটিলতা হতে পারে। কিন্তু আপনি জোটবদ্ধভাবে নির্বাচন, এখানে কোনো প্রবলেম হবে না। আর আপনি যেভাবে বলছেন ওভাবে তো জোটই হবে না, যে যার মতো, এটা তো হয় না। বিএনপি ক্লিয়ার না, আমাদের তো অলরেডি একটা আন্দোলনরত, আমরা তো একটা কথা বলেছি, আন্দোলনরত একটা জোট তো আমাদের আছেই না। এখান থেকে তো অনেক মানে অনেকে অন্য না। এখন আপনি ধরেন যে সংকটটা এখন ইতিমধ্যে দেখা দিচ্ছে, সেটা হলো আপনার রাজনৈতিক আন্দোলন সংগ্রামের জোট একটা, নির্বাচন কিন্তু আলাদা জিনিস। নির্বাচনে অর্থাৎ আপনাকে বিজয়ী হয়ে আসতে হবে। এখন আমি এমন ভাবে হয়তো জোটের কারণে এমন প্রার্থী দিলাম যে এখানে তার গ্রহণযোগ্যতা, এলাকায় তার পাবলিকের মধ্যে যার গ্রহণযোগ্যতা অথবা নির্বাচনে জিতে আসার সম্ভাবনা নাই, সেখানে সেই প্রার্থীকে মানে জোটে নিয়ে নমিনেশন দেওয়া মানে একটা আসনকে নিশ্চিত পরাজয়ের দিকে ঠেলে দেওয়া, সেটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল করবে না। সুতরাং আমি মনে করি আপনি যদি মনে প্রাণে একটা আদর্শিক জোট চান, আপনাকে নানাভাবে মূল্যায়নের সুযোগ আছে। যদি এই জোটটা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার মতো সুযোগ পায়, সেখানে নানাভাবে তাদেরকে আপনি টেকনোক্রেট কোথায় তাদেরকে মন্ত্রী করা যায়, বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব দেওয়া যায়, সুতরাং নানা ক্ষেত্রে মূল্যায়ন করা যায়। এখন আপনাকে মূল লক্ষ্য করতে হবে কোন ন্যূনতম আইডিওলজির ভিত্তিতে আপনি জোটটা করবেন, সেইটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার কাছে যাচ্ছে যে গণ অধিকার পরিষদ কার সাথে যাবে, বিএনপির সাথে নাকি? আমি এটা আসলে আগেই বলে দিয়েছি, আমি আসলে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে বলতে চাই। যেমন ধরেন নির্বাচন কেন্দ্রিক যে জোটগুলো গঠন হয়, এগুলোর আদর্শিক কোনো জোট বা আইডিওলজি বেইজ কোনো জোট এটা কখনো হয় না। নির্বাচনের সামনে আপনি যা কিছুই করবেন সেটা নির্বাচন কেন্দ্রিক জোট। যেমন জামাত ইসলামও কয়েকদিন আগে বলছিল আমাদের মধ্যে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা হয় নাই, হচ্ছে না, আমরা আন্দোলন কেন্দ্রিক, বেশ কয়েকটা দল আন্দোলন করছে, এখন তারা নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে না। দ্যাট মিনস নির্বাচনের পূর্বে আপনি যাই করেন না কেন, প্রত্যেকটা নির্বাচনকে সামনে রেখে। এখন যদি মোশাররফ ভাই বলে আইডিওলজি বেজ, আদর্শিক ইত্যাদি, এগুলো ভাই এখন আসলে মানে ওই 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 প্রাসঙ্গিকতাই নেই। এখন যে জোটটা হবে সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। এখন নির্বাচন কেন্দ্রিক জোট করতে গেলে আপনাকে পরিষ্কারভাবে আপনাদের ফর্মুলা কি, মেকানিজম কি, আপনাদের চাওয়াটা কি বা আপনাদের উদ্দেশ্যটা কি ক্লিয়ার করতে হবে।
যেমন আপনি বললেন যে আমাদের একটা জোট আছে, কিসের জোট আছে? বিএনপির কোনো জোট নাই এখন। আমরা একসাথে আন্দোলন করেছি, কি আন্দোলন? যুগপথ আন্দোলন, বিফোর 5 আগস্ট। 5 আগস্টের পূর্বে ওই আন্দোলনটা ছিল আমরা সবাই মিলেমিশেই ফ্যাসিবাদ ঘটাতে হবে। যাই আন্দোলন সংগ্রাম হয়েছে, এরপরে ছাত্ররা নামছে, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ কিন্তু বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। 5ই আগস্টের পরে আমাদের মধ্যে আর ওই জোটের প্রাসঙ্গিকতা, এক্সিস্টিংনেস বা যেটাই বলেন কোনো কিছুই নেই। এখন বিএনপি যদি উদ্যোগী হয় যে আসলে আমাদের এলাই দরকার, বন্ধু দরকার ভবিষ্যতে দেশ চালানোর জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, তাহলে বিএনপিকে খোলাসা করতে হবে, পরিষ্কার করতে হবে তারা কিরকম জোট গঠন করতে চায়, কিরকম ভাবে তারা দেশ চালাতে চায়। এই বিষয়টা যদি ক্লিয়ার করতে না পারে তাহলে নির্বাচন কেন্দ্রিক জোট কেমন হবে বিএনপির সাথে? আপনি বলেন। বিএনপিকে আস্থায় নিতে হবে। আমরা যখন সরকারকে দায় দিচ্ছি না, কেন দিচ্ছি? বিকজ সরকার হচ্ছে চেয়ারে। আপনি যখন একটা চেয়ারে থাকবেন, আপনার দোষ থাক আর না থাক সকল দায়ভার আপনার উপরে যাবে, আপনার গাড়ি যাবে। এখন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ারে, যত কিছুই দেশে হোক প্রথম আঙুলটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে। এখন বিএনপি যেহেতু বড় দল, ক্ষমতায় আসার সম্ভাবনা তাদেরই সবচেয়ে বেশি, সুতরাং বিএনপি জোটের কথা বললে সবার আগে আঙুলটা কিন্তু বিএনপির দিকে সবাই তুলবে যে আপনারা কিভাবে চান, কতটা আসন ছাড়বেন, কিভাবে ছাড়বেন, কাকে কিভাবে মূল্যায়ন করবেন, এই বিষয়টা তো বিএনপিকে ক্লিয়ার করতে হবে। আমি এর আগে বলেছি একাধিক টকশোতে, বিএনপি যদি সত্যিকার অর্থে আফটার ফেব্রুয়ারি নির্বাচনের পরে ক্ষমতায় এসে যায়, সরকারও গঠন করে স্মুথলি দেশ চালাতে চাই, বিএনপির উচিত হবে 170 থেকে 80টা আসনে বিজয়ী হওয়া, বাকিগুলো এলাইদের ছেড়ে দিয়ে একটা ইনক্লুসিভ ন্যাশনাল পার্লামেন্ট গঠন করা, একটা ইনক্লুসিভ জাতীয় সরকার ছাড়া। আমি ফারুক হাসান আজকে বাংলা ভিশনের টকশোতে বলে গেলাম, জাতীয় সরকার ব্যতীত বিএনপি আগামীতে দেশ চালানো অনেক চ্যালেঞ্জিং বিএনপির জন্য। এবং আমি এটাও বলে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস যতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করছে, বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, এখানে বিএনপি না অন্য দলও যদি কেউ এসে থাকে, এর থেকে অন্ততপক্ষে 10 গুণ বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কমপক্ষে আরো বেশি হতে পারে। জাতীয় সরকার না, আমরা তো ইতিমধ্যে আপনার যদি আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফা দেখেন, 31 দফার প্রথম কথাই তো আছে, প্রথম দফায় আপনার মধ্যে আছে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, অর্থাৎ একটা ন্যাশনাল। জোটের ব্যাপারে কি বিএনপি স্লো আগাচ্ছে? না, স্লো না, এখানে বিএনপি কারোর সাথে আলোচনাই করে না, এই যে বিএনপি প্রার্থী দিচ্ছে, আমরা এইজন্যই বলছি। না, আমি একটু বলি, বিএনপি ইতিমধ্যে আপনাকে এখন একটা নির্বাচন আপনাকে আমরা জোট করব, কিন্তু আপনাকে তো বিজয়ী হয়ে আসতে হবে। আমি জোটের কারণে একজনকে নমিনেশন দিয়ে দিলাম, অথচ দেখা যাচ্ছে সে, যেমন আমি নাম বলবো না, আমরা 2001-এ জোটের 4 দলীয় জোটের নির্বাচন হয়েছিল, একটা আসনে আমরা জোটকে ছেড়ে দিয়েছিলাম, ভোট পেয়েছে 3,500। আপনি কি জেনে শুনে একটা লোককে আত্মহত্যার দিকে যাবেন? সুতরাং আপনাকে নির্বাচন মানে বিজয়ী হওয়া, সে বিজয়ী হওয়াতে যে প্রার্থীকে যোগ্য মনে করবে, সেখানে জোটরাও সেই স্যাক্রিফাইস বা নিজেদেরকে সেই ধরনের আত্মত্যাগ করার মতো তাদেরও সেই মন মানসিকতা থাকতে হবে, তাহলে কিন্তু একটা জোটের মাধ্যমে আগামী দিনে আপনি 170 আসনের কথা বলছিলেন, এতগুলো আসন কি বিএনপি ছেড়ে দিবে? বিএনপির তো ফিট ক্যান্ডিডেট আছে। আবার আপনি বলতেছেন, আপনি যদি ওই বিগত সময়ের গতানুগতিক চিন্তার মধ্যে থাকেন তাহলে তো ভাই আমি বলতেছি যারা, আমি বলছি বিএনপি মোশাররফ ভাই একটা কথা বলছিলেন যে মানে অতীতের যে আপনি কি ধরে নিয়েছেন যে বিএনপি 200 আসনে জিতবে? না, অতীতের আপনার কি মনে হয় অতীতের যে অভিজ্ঞতা 3000 ভোট পেয়েছে, এই আসনটা ছেড়ে এই ধরনের ক্যান্ডিডেট আসন ছাড়া কোনো সমাধান তো আছে। আপনি যখন জোটের আলোচনা করবেন, আপনি যাকে এলাই মনে করছেন, আপনি যাকে বন্ধু মনে করছেন, আপনি তাদের নিয়ে টেবিলে বসবেন, টেবিলে নেগোসিয়েশন হবে, আলোচনা হবে, আপনি আলোচনার টেবিলে বসবেন, আপনার প্রার্থীকে ও বললো এক্স, আপনি বললেন আমাদের প্রার্থী ওয়াই, এখন দুইজনকে কম্পেয়ার করেন, এক্স এর যদি ওখানে সম্ভাবনা থাকে 30%, আপনার প্রার্থী 70%, কথার কথা বলছি, তাহলে আপনি আপনার 70 থেকে তাকে যদি 40% সাপোর্ট দেন, ও বেরিয়ে আসবে। এখন আপনি যেটা বললেন যে ওই প্রার্থীর সম্ভাবনা ধরেন যে 2%, এখন আপনি তো তাকে দিবেন না, তো এই জিনিসটা তো তার সাথে খোলামেলা আলোচনা করে আপনাকে বোঝাতে হবে যে আপনার প্রার্থীর প্রোফাইল এটা, আমার প্রার্থীর প্রোফাইল এটা, তাহলে আপনি বলেন এই প্রার্থীকে দিলে তো 100% হারবে, এটাকে দেওয়া উচিত হবে, তখন তো নিজেই বলবে যে আসলে তো উচিত হবে না। কিন্তু আপনি আপনার মতো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, আবার বলছেন জোট হবে, আমাদের জোটের মানে দলগুলো আছে, এটা তো আসলে কি বলবো, মানে বলার কিছু আছে? আপনি বলেন। এই জন্যই আমি বলছি যে বিএনপি এখন পর্যন্ত যেভাবে আগাচ্ছে, এটা একবারেই, জোট তো দূরে থাক, বিএনপি আসলে আগামীতে বন্ধু শূন্য একটা পথে মানে এগোচ্ছে আমি মনে করি। আমরা শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।